পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কাজ শেষ হয়েছে এবং এখন সময় এসেছে সেই রিপোর্ট বাস্তবে রূপ দেওয়ার, অর্থাৎ পে স্কেলের গেজেট প্রণয়ন করার। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা আলোচনা, হিসাব নিকাশ, মূল্যস্ফীতি বিশ্লেষণ, সরকারি কর্মচারীদের জীবনমান, বাজার দর, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারের হাতে পৌঁছেছে। এখন আর আলোচনা বা অপেক্ষার জায়গা নেই। এখন সময় এসেছে এই রিপোর্টকে বাস্তবে রূপ দেওয়ার, অর্থাৎ পে স্কেলের গেজেট প্রণয়ন করার। রিপোর্ট জমা মানেই প্রক্রিয়ার অর্ধেক শেষ, কিন্তু সাধারণ সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি শুরু হয় এখান থেকেই। কারণ রিপোর্ট যতই শক্তিশালী হোক, যত সুপারিশই থাকুক, যত প্রতিশ্রুতি থাকুক, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তার কোনো আইনি কার্যকারিতা নেই। গেজেটই হচ্ছে সেই দলিল যেটার মাধ্যমে একটি পে স্কেল রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং বাস্তব জীবনে কার্যকর হয়। পে কমিশনের রিপোর্টে কি আছে সেটার চেয়েও এখন বড় প্রশ্ন, কবে গেজেট হবে, কিভাবে হবে, কোন কোন সুপারিশ অপরিবর্তিত থাকবে আর কোথায় সংশোধন আসতে পারে। কারণ ইতিহাস বলে সবসময় কমিশনের রিপোর্ট শতভাগ অপরিবর্তিতভাবে গেজেটে রূপ নেয় না। কোথাও অর্থ মন্ত্রণালয়ের আপত্তি, কোথাও প্রশাসনিক বাস্তবতা, কোথাও সরকারের নীতিগত সিদ্ধান্ত, এই সব কিছু মিলিয়ে চূড়ান্ত কাঠামো তৈরি হয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গেজেট প্রণয়নের প্রশাসনিক ধাপগুলো। রিপোর্ট জমা হওয়ার পর প্রথমেই এটি পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। সেখানে বাজেট সক্ষমতা যাচাই করা হয়। নতুন পে স্কেল বাস্তবায়ন করলে রাষ্ট্রের উপর বছরে কত অতিরিক্ত ব্যয় হবে, রাজস্ব আয় দিয়ে সেটা কতটা বহনযোগ্য, উন্নয়ন বাজেটে কোনো প্রভাব পড়বে কিনা, এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়। এরপর রিপোর্ট যায় মন্ত্রিপরিষদ বিভাগে। এখানে প্রশাসনিক কাঠামোর সঙ্গে সুপারিশগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা, বিদ্যমান বিধিমালার সঙ্গে কোনো সাংঘর্ষিক দিক আছে কিনা, সেগুলো দেখা হয়। প্রয়োজনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মতামত নেওয়া হয়। এই পর্যায়টাই সবচেয়ে সময় সাপেক্ষ এবং এখানেই অনেক সময় বিলম্ব ঘটে। তবে বর্তমান বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের অপেক্ষায় আছে। মূল্যস্ফীতি বেড়েছে, নিত্যপণ্যের দাম বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বেড়েছে। পুরনো পে স্কেলে জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠেছে। এই বাস্তবতা সরকারও অস্বীকার করছে না। ফলে গেজেট প্রণয়নে অযথা দীর্ঘসূত্রিতা হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। গেজেট প্রণয়নের সময় সবচেয়ে বেশি আলোচনার বিষয় থাকে সর্বনিম্ন বেতন কত হবে, কারণ সর্বনিম্ন বেতন নির্ধারণের ওপর পুরো পে স্কেলের ভারসাম্য নির্ভর করে। নিচের গ্রেডে যদি ন্যায্য বৃদ্ধি না হয় তাহলে পুরো কাঠামোতেই অসন্তোষ তৈরি হয়। আবার সর্বনিম্ন বেতন খুব বেশি হলে উপরের গ্রেডে চাপ সৃষ্টি হয়। পে কমিশনের রিপোর্টে সর্বনিম্ন বেতন নির্ধারণে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ভোক্তা মূল্য সূচক, জীবনযাত্রার ন্যূনতম ব্যয়, পরিবার ভিত্তিক খরচ এবং সামাজিক মর্যাদা। এই সব কিছু মিলিয়ে কমিশন একটি নির্দিষ্ট অঙ্ক প্রস্তাব করেছে। এখন গেজেটে সেই অঙ্ক অপরিবর্তিত থাকে কিনা সেটাই দেখার বিষয়। এরপর আসে গ্রেড সংখ্যা ও গ্রেড বিন্যাস। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে গ্রেড সংখ্যা নিয়ে বিতর্ক চলছে। বেশি গ্রেড মানে পদোন্নতির সুযোগ বেশি, কিন্তু বেতন বৈষম্যও তৈরি হয়। কম গ্রেড মানে কাঠামো সহজ হয়, কিন্তু অনেক পদ একসঙ্গে জটলা পাকায়। পে কমিশন এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করেছে এবং একটি নতুন বিন্যাস প্রস্তাব করেছে। গেজেট প্রণয়নের সময় এই গ্রেড কাঠামোই সবচেয়ে সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়ায়, কারণ এখানে কর্মকর্তা কর্মচারী বিভাজন, মর্যাদা প্রশ্ন, পদোন্নতির গতি সবকিছু জড়িয়ে থাকে। সামান্য পরিবর্তনও বড় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বাড়ি ভাড়া ভাতা পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। বাস্তবে দেখা যায় বেসিক বেতন যতই বাড়ুক, যদি বাড়ি ভাড়া বাস্তবতার সঙ্গে না মেলে তাহলে কর্মচারীদের জীবনযাত্রার মানে খুব একটা উন্নতি আসে না। পে কমিশন বর্তমান বাড়ি ভাড়ার হার, শহর ও গ্রাম ভিত্তিক পার্থক্য, সরকারি বাসা সংকট সবকিছু বিবেচনায় নিয়ে সুপারিশ করেছে। গেজেটে বাড়ি ভাড়া ভাতা কিভাবে নির্ধারিত হবে, বেসিকের শতাংশ হিসেবে নাকি নির্দিষ্ট অঙ্কে, এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে বাড়বে কিনা সেটাও এর উপর নির্ভর করে।
চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা এইসব ছোট মনে হলেও বাস্তবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এগুলোই একজন কর্মচারীর মাসিক খরচের বড় অংশ জুড়ে থাকে। পে কমিশনের রিপোর্টে এসব ভাতার সংস্কারের কথাও উল্লেখ আছে। গেজেট প্রণয়নের সময় এগুলো কতটা বাস্তবায়িত হয় সেটাই এখন বড় প্রশ্ন। ইনক্রিমেন্ট ব্যবস্থা পে স্কেলের প্রাণ। ইনক্রিমেন্ট কম হলে দীর্ঘদিন চাকরি করেও বেতন তেমন বাড়ে না, আবার ইনক্রিমেন্ট বেশি হলে সরকারির ব্যয় দ্রুত বেড়ে যায়। কমিশন এখানে একটি ভারসাম্যপূর্ণ প্রস্তাব দিয়েছে। গেজেটে এই ইনক্রিমেন্ট হার অপরিবর্তিত থাকলে কর্মচারীদের মধ্যে বড় স্বস্তি আসবে। পেনশন ব্যবস্থাও এই পে স্কেলের সঙ্গে সরাসরি যুক্ত। নতুন পে স্কেল কার্যকর হলে পেনশন কিভাবে নির্ধারিত হবে, শতভাগ পেনশন সুবিধা থাকবে কিনা, বিদ্যমান পেনশনারদের ক্ষেত্রে কি হবে, এই প্রশ্নগুলো লাখ লাখ মানুষের সঙ্গে জড়িত। গেজেটের প্রতিটি লাইন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গেজেট প্রকাশের আরেকটি বড় দিক হচ্ছে কার্যকর তারিখ। পে স্কেল কবে থেকে কার্যকর হবে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে কর্মচারীরা কতটা আর্থিক সুবিধা পাবেন। কার্যকর তারিখ পিছিয়ে গেলে বাস্তব লাভ কমে যায়, আবার আগের তারিখ থেকে কার্যকর হলে বকেয়া পাওয়ার বিষয় আসে। পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর সাধারণত সরকার চেষ্টা করে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করতে, কারণ বিলম্ব মানেই অসন্তোষ, আন্দোলন, চাপ। বর্তমান বাস্তবতায় সরকার এই বিষয়টি খুব ভালোভাবেই বোঝেন। গেজেট প্রকাশ মানে শুধু একটি কাগজ নয়, এটি রাষ্ট্রের একটি বড় আর্থিক ও সামাজিক সিদ্ধান্ত। এটি লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনারের জীবনে সরাসরি প্রভাব ফেলে। বাজার অর্থনীতিতেও এর প্রভাব পড়ে, কারণ ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে টাকা ঘোরে, ব্যবসা বাড়ে। এই কারণে পে স্কেলের গেজেট শুধু সরকারি কর্মচারীদের বিষয় নয়, এটি পুরো অর্থনীতির সঙ্গে জড়িত। সরকারও বিষয়টি সেই দৃষ্টিকোণ থেকেই দেখছে। সবশেষে বলা যায়, পে কমিশনের রিপোর্ট জমা দিয়ে একটি দীর্ঘ অধ্যায় শেষ হয়েছে। এখন শুরু হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গেজেট প্রণয়ন ও বাস্তবায়নের অধ্যায়। এই অধ্যায় প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি শব্দ, প্রতিটি সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারী ও পেনশনাররা এখন তাকিয়ে আছে সেই গেজেটের দিকে, কারণ গেজেটই হবে তাদের অপেক্ষার শেষ কথা, তাদের প্রত্যাশার আইনি স্বীকৃতি এবং তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা।